সিনিয়র জার্নালিস্ট, ব্লিটজের সম্পাদক সালাউদ্দিন শরীফ চৌধুরী। সালাউদ্দিন শরীফ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আহ, নিশ্চয়ই এটি বাংলাদেশের মানুষ অবগত রয়েছেন যে গত রোববার ডিপ্লোম্যাটিক জোনে যা চললো, একাধিক দূতাবাসে, চারটি দূতাবাসে ইমেইলের মাধ্যমে সন্ত্রাসী হামলা হুমকি দেওয়া হয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা যেটি দেখলাম পরবর্তীতে যে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে দাবি করা হলো যে চাঁদার দাবিতে এই সন্ত্রাসী হামলার হুমকি দেওয়া হয়েছে, এবং একই সঙ্গে তারা বললো যে এটি একটি ভুয়া গ্রুপের কাজ। ভুয়া গ্রুপের কাজ আবার সন্ত্রাসী হামলা, এবং তারা বলছে যে সরকারকে বিব্রত করার জন্য এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই কাজটি করে থাকতে পারে। আসলে বিষয়টি কি, এবং এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে কি ধরনের বার্তা যাচ্ছে বাংলাদেশ সম্পর্কে, আপনার বিশ্লেষণ? অনেক অনেক ধন্যবাদ। দেখুন, বাংলাদেশের পুলিশ এই প্রথমবারের মতো একটা বিশ্ব রেকর্ড করে ফেলছে যে দেশের গুরুত্বপূর্ণ দূতাবাসগুলোয় জঙ্গি হামলার হুমকি দেওয়া হয়েছে, এবং সেই দূতাবাসগুলোর মধ্যে চীন এবং জাপান আমাদের অন্যতম উন্নয়ন সহযোগী। আমার জানা মতে আরো কয়েকটি দূতাবাসে গেছে, কিন্তু যেহেতু মানচিত্র কোনো তথ্য উপস্থাপন করে না, সেটা যদি আহ, কোনো গণমাধ্যমে না আসে, সেজন্য সেটা আমি বলতে চাচ্ছি না। কিন্তু একটু ক্রোনোলজিটা দেখুন। 10ই অগাস্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বলল, নিরাপত্তা কাউন্সিল, বাংলাদেশে আকিস বা আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট প্রবেশ করছে। এর মধ্যে তো বোমা উদ্ধারের ঘটনা আমরা দেখেছি। এখন চীনা দূতাবাসে এই ঘটনা, জাপানি দূতাবাসে, এবং যেই কথাটা মিডিয়াতে লুকানো হচ্ছে, পুলিশ বলছে চাঁদাবাজির দাবিতে, চাঁদার দাবিতে বা বিকাশ নাম্বার দিয়েছে। দেখুন, এটার একটা অন্য আরেকটা ইম্প্যাক্ট আছে, যে বাংলাদেশে তো 2024-এর 5 আগস্ট থেকে চাঁদাবাজির সাম্রাজ্য চলছে। চাঁদাবাজি কারা করছে সেটাও আমরা জানি। তাহলে পুলিশ কি এবার প্রমাণ করলো যে এই চাঁদাবাজি আন্তর্জাতিকীকরণ হয়ে গেছে, মানে এখন বিদেশিদের কাছেও চাঁদা দেওয়া হচ্ছে, কূটনীতিকদের কাছে? এই বক্তব্যটা কিন্তু বাংলাদেশের এই সরকারের জন্যই ভাবমূর্তিগ্রস্ত। মানে চাঁদাবাজরা এত ব্যাপরোয়া যে এখন কূটনীতিকদের কাছেও চাঁদা চাই। এটা হলো প্রথম ঘটনা। পুলিশ যদি এটা ইচ্ছা করে করে থাকে, তাহলে এই সরকারকে পুলিশ চমৎকার ভাবে স্যাবোটেজ করে দিয়েছে। দ্বিতীয় হলো, যেই কথাটা কেউ বলছে না, যে পুলিশের সঙ্গে তো চীনের রাষ্ট্রদূত ঢাকায় ইয়াও ওয়েনের বাদানুবাদ হয়েছে, ঝগড়া হয়েছে। এই ধরনের ইমেল কোনো দূতাবাসে গেলে, যে কোনো দূতাবাসে, চীন হোক, জাপান হোক, মার্কিন যুক্তরাষ্ট্র হোক, তাদের কিন্তু নিজস্ব ফরেনসিক টিম আছে, গোয়েন্দা টিম আছে এম্বাসির ভিতরে। তারা এটা প্রাথমিক যে পরীক্ষা নিরীক্ষা করে যখন নিশ্চিত হবে যে এটা কোনো উড়ো ইমেল নয় বা এটা কোনো একটা ফালতু জিনিস নয়, তখনই পুলিশকে খবর দিবে। কারণ ওরা তো আর হাস্যকর হবে না। তাহলে পুলিশ নিশ্চয়ই রাষ্ট্রদূতকে এমন কথা বলতে গেছে যে এটা চাঁদাবাজি, এটা এই, ওটা ওই, এর জন্য রাষ্ট্রদূত ঝগড়া করেছেন। আমার একটা প্রশ্ন আছে সাদু সব, যদি একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আহ দূতাবাস গুলোর পক্ষ থেকে আমি যতদূর জানি পুলিশকে আগে জানানো হয়নি। চীন বা জাপানের দূতাবাস তারা প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় পুলিশকে ইনফর্ম করেছে, পুলিশ পরবর্তীতে তাদের কাছে গেছে। এখন সাথে আরেকটি প্রশ্ন, যে এই যে চাঁদাবাজির কথা পুলিশ উল্লেখ করছে এবং একই সঙ্গে বলছে ভুয়া গ্রুপের কাজ, মানে আমরা পুলিশের বক্তব্য কতটুকু আস্থা রাখবো, আপনি সেটাই বিশ্লেষণ করার চেষ্টা করছেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে পুলিশ যে জানালো যে এটি চাঁদাবাজ, মানে চাঁদার দাবিতে সন্ত্রাসী হুমকি, এই চাঁদার বিষয়টি কি ইমেইলে কোথাও উল্লেখ ছিল? আপনার কি নিজস্ব কোনো সোর্স থেকে জানা গেছে, বা দূতাবাসগুলো কি বলছে, এই বিষয়ে কিছু বলেছে? দেখুন, যে কোনো দূতাবাসে কিছু ঘটলে তারা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ডেস্ককেই জানাবে, এটাই নিয়ম। যদি বন্ধের দিন হয় তাহলে অন্য বিষয়। হুম, হুম। কিন্তু পুলিশ যে বলছে যে চাঁদার দাবি করেছে, এখন এই কথাটা তো পুলিশের বরাত দিয়ে আমরা শুনছি, কিন্তু দূতাবাসগুলো তো এটা বলছে না। আর চাঁদার দাবি করতো, বিকাশ নাম্বার দিত, ভুয়া হতো, তো দূতাবাসরা তো এত হাস্যকর নয় যে একটি ভুয়া জিনিস নিয়ে তারা এতটা তৎপর হবে যে সেখানে রাষ্ট্রদূত স্বয়ং উপস্থিত,
জাপানি দূতাবাসে যখন পুলিশ গেছে ডিবির টিম, তখনও জাপানি রাষ্ট্রদূত ছিলেন। তার মানে বিষয়টা খুব সিরিয়াস। আর বাংলাদেশের পুলিশ যদি বলে যে এটা ভুয়া, বিকাশ নাম্বার ভুয়া, বাংলাদেশের পুলিশ যে কত সত্যি কথা বলে এটা ওই দূতাবাসের কূটনীতিকরা জানেন। কারণ এই যে রংপুরে যে 4 জন হিন্দু নিহত হলেন, একজন শিক্ষক, তার স্ত্রী, 2 সন্তান, পুলিশ তো বলে দিল 2 জন ধরেছে ইয়াবা আসক্ত। তো ইয়াবা আসক্ত ওই বাড়িতে কেন গেছে? ইয়াবা খেতে পাশেই একটা পরিত্যক্ত ভবন আছে, যায় নাই। তারপর পুলিশের গায়ে যে পোশাকটা দেখা যাচ্ছিল সেটা ওই আসামিদের পরিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত গল্প গুজব, জজমিয়া নাটক আমাদের পুলিশ অতীতে এত সাজিয়েছে, এত সাজিয়েছে, এখনো সাজায়, যার জন্য কূটনীতিকরা জানেন যে কোনটা সত্যি কোনটা মিথ্যা। কিন্তু ধরুন যদি চাঁদাবাজির ঘটনা হয়, তাহলে তো আমি বলেই দিলাম যে জঙ্গিবাদের ব্যাপারে তো আমাদের উপর তো একটা অ্যালিগেশন, অভিযোগ এসেই গেছে। এখন নতুন অভিযোগ আসবে যে চাঁদাবাজরা কূটনীতিক মিশনে চাঁদা চায়। ওইটা শোনার পর বাংলাদেশে আর কোনো বিনিয়োগকারী আসবে? বিনিয়োগকারী তো আসেই না, আর আসবেও না। কিন্তু এটা কি পুলিশ ইচ্ছা করে করলো? মানে পুলিশের ভিতর কি এই তাদের ভাষায়, মানে যারা এই আওয়ামী লীগ বিরোধী, তারা যে বলেন ফ্যাসিস্ট, তাহলে পুলিশের ভিতরে সেই ফ্যাসিস্টদের কোনো প্রেতাত্মা বা এজেন্ট, তারা কি ইচ্ছা করে এখানে এই চাঁদাবাদী তথ্যটা নিয়ে আসছে, যাতে এই সরকারের আমলে চাঁদাবাজি ব্যাপকত্ব লাভ করছে, বিস্তার লাভ করে একদম শিল্পে পরিণত হয়ে গেছে চাঁদাবাজি। আপনিও জানেন সর্বত্র চাঁদাবাজি। এখন এটা কূটনীতিকদেরকে বলা হলো যে চাঁদাবাজরা কূটনীতিকদের কাছে চাঁদা চাই। এই সমস্ত ফাজলামো করে আমাদের দেশটাকে ধ্বংস করা হচ্ছে। দ্বিতীয় হলো যে এই যে ইমেল গুলো গেল, আপনি জানেন 4টি দূতাবাসে গেছে বলে আমরা জানি, কিন্তু হয়তো ব্যক্তিগত ভাবে আমি জানি যে আরো দূতাবাসে গেছে, সেটা মানচিত্রে আমি বলতে পারবো না। মানচিত্র প্রমাণ ছাড়া কিছু উপস্থাপন করতে দেয় না। তো 4টি দূতাবাসের মধ্যে একটা চীন, একটা জাপান, একটা তুরস্ক, আরেকটাকে পাকিস্তান, সন্ত্রাসী রাষ্ট্র। পাকিস্তান, যারা আল কায়দার জনক, যারা আল কায়দার পৃষ্ঠপোষক, তাদেরকেও, তার মানে ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে এখন আল কায়দা বা জঙ্গিরা, যে ওদেরকে হুমকি দেয়। এটা কিন্তু ইচ্ছা করে ঘটানো হয়েছে। পাকিস্তান, এটা ওদের নামটা ইচ্ছা করে দিয়েছে, ওই যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল তারা, সে মরে নাই, পাকিস্তান ওইখানে তাদের নাম দিয়ে প্রমাণ করলো যে এটা আসলে পাকিস্তান। আর এখন যে হুমকিটা দেওয়া হলো 3 দূতাবাস, জাপানি দূতাবাস, দেখুন, দূতাবাস তো এই মুহূর্তে বাংলাদেশের 1 নম্বর শত্রু যদি বলেন, শত্রু, তাহলে তো ভারতীয় দূতাবাস হুম হুম। বা আমেরিকান দূতাবাস। তাদেরকে কিন্তু হুমকি দেওয়া হয়েছে কি হয় নাই আমরা তো জানি না। তো এই ঘটনাটা কখন ঘটানো হচ্ছে? যখন পাকিস্তান বাংলাদেশকে কথিত মক্কা চুক্তির নামে, পাকিস্তান আর তুরস্কের যে সামরিক জোট, এখানে যখন বাংলাদেশকে ঢোকাচ্ছে, তখন ওই সমস্ত ঘটনা থেকে, বা এই যে ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর বাতিল হওয়া ভারত সফর নিয়ে যে সমস্ত তর্ক এবং বিতর্ক, এই সবকিছু থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য এই ঘটনাটা ঘটানো হয়ে থাকতে পারে। তাহলে এই ঘটনা যদি পাকিস্তান না ঘটিয়ে থাকে, তাহলে কে ঘটালো? তাহলে তারাই ঘটিয়েছে, যারা এই ভারত সফরের বিষয়টা বা মক্কা চুক্তির বিষয়টাকে ধামা চাপা দিতে চাচ্ছে। এখানে কিন্তু জিনিসটা এত সহজ না। পুলিশ বলছে চাঁদা চেয়েছে, বিকাশ নাম্বার ভুয়া। আর এই যে পুলিশ কথাগুলো বলছে, যা আমি আপনি শুনছি গণমাধ্যমে, তো ওই দূতাবাস গুলোতে তো তাদের নিজস্ব এ, অনুবাদক আছে। তারা তো একদম ওয়ার্ড টু ওয়ার্ড অনুবাদ করে সেটা এই রাষ্ট্রদূতকে দিবে, এবং রাষ্ট্রদূত তাদের হোম অফিসে পাঠিয়ে দিবে। আমি তো অবাক হব না যে এইভাবে যদি একটা সিরিয়াস থ্রেট, মানে কূটনৈতিক মিশনে যে থ্রেট, সিরিয়াস থ্রেট, পৃথিবীর কোন দেশে আজ অব্দি, পৃথিবীর কোন দেশে কূটনৈতিক মিশনে ইমেল করে হুমকি দেওয়া হয় নাই। আক্রমণ হয়েছে, হামলা হয়েছে, কিন্তু ইমেল করে হুমকি দেওয়া হয় মাত্র একটা দেশে, এবং সেই দেশটির নাম হলো পাকিস্তান। তাহলে কি আমরা তো পাকিস্তান হয়ে গেছি? মানে আমাদের পাকিস্তানে যা ঘটছে এখানেও সেটা ঘটছে, ইমেইলে হুমকি। এবং এটাকে যদি সরকার সিরিয়াসলি না নেয়, আপনি নিশ্চিত থাকুন এর একটা চরম পরিণতি আমাদের দিকে আছে। চীন তো আমাদেরকে টাকা এমনিতেই দিবে না,
গ্যাস নাই, বিদ্যুৎ নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই, কেউ টাকা দিবে না, কেন কেউই টাকা দিবে না। এখন সরকার যে কাজগুলো করছে এটাকে আমরা ইংরেজিতে বলি সুইসাইডাল, আত্মঘাতী বলো। আপনার অনুমতি নিয়ে আমি দুইটা তিনটা তথ্য একটু এখানে সন্নিবেশিত করব। যে দেখুন, ড্যামরাতে যে বোমা ধরা পড়লো, ডেটো বোমা। ডেটো বোমা বলতে মানে ছোট বোমা, যেটা আপনি পানির বোতলে বা এমনকি ইঞ্জেকশনের সিরিঞ্জে ওই বোমাটা বানানো যাবে, কিন্তু এগুলো সব প্রাণঘাতী বোমা। তো এই ডেটো বোমার সাথে সংশ্লিষ্ট যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, একজনকে বলা হয়েছে সে দাওয়াতুল ইসলামের সদস্য। দাওয়াতুল ইসলাম কিন্তু আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ আল কায়দার সহযোগী সংগঠন। দাওয়াতুল ইসলাম পুলিশ বলেছে। তাহলে আপনি অন্য ঘটনায় সাভারে আপনি শুনেছেন যে বাড়িতে রেড করা হয়েছে, এটা বলেছে জেএমবি। পুলিশ বলে এটা নিও জেএমবি। আসলে ইংরেজিতে কোনো শব্দ এই জঙ্গি গোষ্ঠীর ক্ষেত্রে হয় না। যেমন ইসলামিক স্টেট যেটাকে আমরা বলি, ওটার অরিজিনাল নাম হলো দায়েশ, আল কায়দা, বোকো হারাম, আল শাবাব, এইগুলো আরবি নাম। তো এই যে নিও জেএমবি, আমি মানচিত্র অনুষ্ঠানে বলেছিলাম সম্ভবত, যে এই জঙ্গি সংগঠন তার কোনো মিষ্টি বিরিয়ানির দোকান না, যে নিউ অমুক সুইট, নিউ তমুক বিরিয়ানি, এগুলো সব ফাজলামো হচ্ছে। জঙ্গি বাংলাদেশে ঢুকে গেছে, জঙ্গি বাংলাদেশে ঢুকে গেছে, এবং সেই জঙ্গি আল কায়দা। এটা এখন বর্তমান সরকার ধামাচাপা দিতে চেষ্টা করছে, যেটা ঠিক এই বিএনপি সরকার 2001 থেকে 2006 তখনও এই কাজ করেছিল। আপনি বলবেন 2001 2006 তো এটা বিএনপি জামাত জোট সরকার ছিল, এখন তো বিএনপি জামাত যুক্ত সরকার। কি তো, বরঞ্চ এটা আরো ভয়ঙ্কর, এটার সঙ্গে এখন ইউনুসও আছে। তো এই 2001 থেকে 2006 যে ধামাচাপা দেওয়ার পর 5-এ যে ঘটনা ঘটলো, দেশব্যাপী সিরিজ বোমা হামলা, এই সরকার আমাদের গোটা জাতিকে, দেশকে মহা বিপদের দিকে নিয়ে যাচ্ছে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি যে এই সমস্ত জিনিস নিয়ে যে ফাজলামো হচ্ছে, দূতাবাসে হামলার হুমকি। আমি আপনাকে একটা তথ্য, আপনি যদি অনুমতি দেন, আমি বলতে চাই, যেহেতু মানব আহ, মানচিত্র বলবে যে আমরা তো কোনো আনভেরিফাইড সোর্সের কোনো কিছু বলবো না, তারপরে বলি, আমি দায়িত্ব নিয়ে বলি যে দূতাবাস তো চারটা না, দূতাবাস তো আরো কয়েকটা আছে। সেই দূতাবাসগুলোর নাম তো গভর্নমেন্ট বলছে না। কেন বলছে না? বা ওই দূতাবাসগুলো ইনফর্মই করেনি গভর্নমেন্টকে। আপনার মনে তার মানে আছে আপনি বলতে চাচ্ছেন আরো অনেক দূতাবাসকে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে? এর চেয়ে 4-এর থেকে বেশি আরো আছে, জি। আচ্ছা। এবং আপনার মনে আছে যে ইউনুস জামানায় একটি জঙ্গি গোষ্ঠী আমেরিকান দূতাবাসে হামলার প্রস্তুতির অংশ হিসেবে আমেরিকান এমবেসি সংলগ্ন খেলার মাঠে খেলার ছলে তারা রেকি করছিল, এটা তো আপনি গণমাধ্যমে দেখেছেন। এখন আসলে মার্কিনীদের বলুন বা অনেক দেশেরই বলুন, এই সরকারের উপর কোনো আস্থা নাই, বিশেষ করে জঙ্গির ক্ষেত্রে নাই বলে তারা এই কথাটা পররাষ্ট্র মন্ত্রণালয়কে আর জানায়নি। আমি তো আপনাকে বলছি দায়িত্ব নিয়ে যে আরো কিছু গুরুত্বপূর্ণ দেশের দূতাবাসে একই হুমকি দেওয়া হয়েছে। এবং যেহেতু আহ, তাহলে তাহলে হ- তারা তারা কেন সরকারকে ইনফর্ম করছে না? তারা কেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইনফর্ম করছে না? ওরা তো জানে যে এদেরকে ইনফর্ম করে কোনো লাভ নেই, কারণ এরা এটাকে ধামাচাপা দিবে। যার জন্য ওই দূতাবাসগুলোর একটি, আমি নাম বলতে পারবো না, বলবো না, অবশ্যই পশ্চিমা দূতাবাস, তারা না থামলে ফর্মালি কিছু তো তাদেরকে করতেই হবে। তারা তো বাংলাদেশে তাদের কার্যক্রম চালাবে, কিন্তু বাংলাদেশ আমি গভর্নমেন্টকে তো অবগত করতে হবে। একটা উত্তর দেই। তারা সরকারকে না জানিয়ে তাদের দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছে বা ইনভলভ করেছে এটাকে তদন্ত করার জন্য, যাতে ওরা যখন ইনফর্ম করবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে, তখন যেন আবার ওই আরেকটা জজ মিয়া নাটক না বানানো যায়। ওরা আচ্ছা। তথ্য প্রমাণ সহ, মানে আপনিও জানেন যে ইমেইল আপনি যদি ভিপিএনও ব্যবহার করেন, সেটাও কিন্তু ফরেনসিকে ধরা পড়ে যাবে যে ইমেইলটা কোথা থেকে পাঠানো হলো। তো টিভি যে বলছে এটা চাঁদাবাজির হুমকি, বিকাশের লোক ধরেছে, তো ইমেইলটা কোথা থেকে আসছে সেটা বার করুক, আমরাও দেখতে চাই। এবং দেখুন কি চমৎকার একটা বিবৃতি, ওরা বলছে চাঁদাবাজির হুমকি, বিকাশ নাম্বার দিয়েছে, আপনি গণমাধ্যমে দেখবেন বিকাশের কিছু নিরীহ লোককে নাম দেওয়া হয়েছে, ওরা এসব জানেই না, পুলিশ বলছে। আরে হুম, হুম, বাংলাদেশের পুলিশ হুম।
উল্টা বলে যে বিকাশের লোক ওই সংঘবদ্ধ চক্রের সঙ্গে জড়িত। এটা না বলে কি বলতে, নিরীহ লোকদের নাম দিয়েছে, ওরা জানেই না। তার মানে পুলিশ তো আসলে ওই যে চাঁদাবাদী তথ্যটা উপস্থাপন করে সেইখানে যে বিকাশ ইত্যাদি গল্প ফাঁদছে, সেটার কারণে যেন আরো কিছু লোককে ধরতে না হয়, আগেই তাদেরকে দায় মুক্তি দিচ্ছে যে এরা কিছু জানে না, এরা নিরীহ। পুরো ঘটনাটা আমি আপনাকে বলছি যে এই জঙ্গি হামলা নিয়ে যে খেলাধুলা শুরু হয়েছে, এটা পরিণতি ভালো না। স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের ওই প্রতিবেদনকে ডিনাই করেছেন এবং বলেছেন যে এটি গুরুত্বের সহকারে নেওয়ার কিছু নেই। আমার প্রশ্ন হচ্ছে যে কেন সরকার এটি হাইড করার চেষ্টা করছে? যদি হাইড করে থাকে তাহলে কেন হাইড করার চেষ্টা করছে? এবং আমি আপনার সঙ্গে মানে এই প্রশ্নের সঙ্গে একটি বিষয় জুড়ে দিতে চাই। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি রোববার একটি মন্তব্য করেছেন যে 24শে আন্দোলন ফাইনাল যুদ্ধ ছিল না, ওটা ছিল রিহার্সেল, সামনে আরো অনেক বড় যুদ্ধ। 24শে আন্দোলনকে ঘিরে কি হয়েছে, কারা প্লট নির্মাণ করেছিল, কোন ধরনের তৃতীয় পক্ষ এখানে ক্লিন মিশনের সাথে জড়িত ছিল, বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বা কতটুকু করেছে আওয়ামী লীগ সরকারের, এগুলো আস্তে আস্তে সব ক্লিয়ার হচ্ছে। জামাতে আমিরের এই বক্তব্যের সঙ্গে আপনি কোনো কিছু, কোনো ইঙ্গিত পান কিনা আগামী দিনের রাজনীতি নিয়ে? আপনার এই প্রশ্নের দুটো উত্তর। তো উনি বলেছেন যে জাতিসংঘের এই রিপোর্টটি অনুমান নির্ভর এবং এটা সরকার আমলে নিচ্ছে না। তো এটা ওনাকেই আমি বিনয়ের সাথে জানতে চাইবো যে এই রিপোর্টটা অনুমান নির্ভর। আর যখন জাতিসংঘ বললো 800 কতজন মারা গেছে, ওইটা একদম সলিড, ওইটা দিয়ে মামলা করা যাবে, সাজা দেওয়া যাবে। আপনাদের পক্ষে যেটা যায় সেইটা হলো একদম মানে কোরআনের বাণী, বাইবেলের বাণী, আর যেটা পক্ষে গেল না সেটা অনুমান নির্ভর। এক। দ্বিতীয়, আপনার যে প্রশ্নের উত্তর, দেখুন জামাত আর এনসিপি, শফিকুর রহমান সাহেব বা আসিফ, যে ওই যে এনসিপির একজন আছে আসিফ কি যেন, আসিফ মাহমুদ, এরা তো আসলে একই। সেই হুম, তো অবশ্যই। বলেইছিলেন, জি, বলেই ছিলেন যে 24-এ সেই অভ্যুত্থান যদি ব্যর্থ হতো, ওনাদের সশস্ত্র আন্দোলনের বা সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি ছিল। উনি তার মিথ্যা কথা বলেননি, ওনার তো প্রস্তুতি ছিল, অস্ত্র তো পাকিস্তান থেকে এসেছে। স্নাইপার রাইফেল গুলা কারা এনেছে, কারা স্নাইপার চালিয়েছে, এগুলো আমরা জানি, একদিন আসবে সামনে। এখন জনাব শফিকুর রহমান যে কথা বলেছেন, এখানেও কিন্তু জনাবটা আমি ইচ্ছা করে ব্যবহার করছি, কারণ এরা সবাই গুণীমানী মানুষ তো ভাই। আমরা হলাম বাঙালি জাতি, আমাদের কোনো দাম নাই। তো উনি যখন বলেছেন যুদ্ধ হবে, আসলে যুদ্ধের প্রস্তুতি চলছে। সেই যুদ্ধের প্রস্তুতি স্বরূপ আল কায়দা প্রবেশ করেছে, সেই যুদ্ধের প্রস্তুতি স্বরূপ দূতাবাসে জঙ্গি হামলার হুমকি দেওয়া হচ্ছে, সেই যুদ্ধের প্রস্তুতি স্বরূপ পুলিশ বলছে এটা চাঁদাবাজির ঘটনা, মেটিকুলাস ডিজাইন। আরেকটি মেটিকুলাস ডিজাইন চলছে। জামাত তো একদম মানে তাদের তো তৈরি ফলের থালটা বিএনপি কেড়ে নিয়েছে। 2026 সালের 12 ফেব্রুয়ারি তো জামাত নিশ্চিত ছিল ক্ষমতায় আসবে, এবং জামাত এখন নিশ্চিত যে নির্বাচন দিলে জামাতের 300 আসনে হয়তো 290টা আসনই তারা পাবে, এটা তারা মনে করে। কাজেই এখন যেহেতু নির্বাচন আর দেওয়ার সুযোগ নাই, আপনি নিশ্চিত থাকুন যে শফিকুর রহমান সাহেবের কথাটাকে আপনি একেবারেই কথার কথা ধরেন না। আর শফিকুর রহমান সাহেব সাধারণত কথার কথা বলেনও না, যেমন বলেছিলেন কর্মজীবী নারীরা প্রস্টিটিউট, বেশ্যা, পতিতা, এটা উনি একদম ওনার হৃদয়ে যে কথাটা সেটাই উনি বলেছেন। উনি কোনো ভনিতা করে কিছু বলেন না। তো এটাও উনি ভনিতা করেননি। যুদ্ধ হবে, যুদ্ধের প্রস্তুতি তারা নিচ্ছেন, কিন্তু বিএনপি সেই যুদ্ধের প্রস্তুতি সম্পর্কে অবগত নয়। আর বিএনপির ভিতরে জামাতের অসংখ্য এজেন্ট ঢুকে গেছে, বিএনপির ভিতর পাকিস্তানের বিপুল এজেন্ট ঢুকে গেছে। তারা সবাই মিলে তারেক রহমান সাহেবকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে, সেটা যেদিন যেই দিনটা আসবে তারেক রহমান সাহেব বুঝবেন যে উনি কাদের সঙ্গে বসবাস করেছেন। আবার বলছি আপনাকে যে তারেক রহমান সাহেবের ক্ষতি করার জন্য আওয়ামী লীগের প্রয়োজন নেই, আওয়ামী লীগ ক্ষতি করবেও না। তারেক রহমান সাহেবের কোনো বাইরের শত্রুর প্রয়োজন নেই। তারেক রহমান সাহেবের ঘরের মধ্যে এবং ওনার আঙিনায়, আঙিনায় মানে জামাত, এরাই ওনাকে সর্বনাশ করবে। বিএনপি সরকারের জন্য ভয়ঙ্কর বিপদ ধেয়ে আসছে। বিএনপি সেটা বুঝতেছে কি বুঝতেছে না আমি জানি না, কিন্তু ভয়ঙ্কর বিপদ বলতে ভয়ঙ্কর বিপদ। আবারও বলছি, আগের বার বলেছিলাম এই মানচিত্র অনুষ্ঠানে যে জঙ্গি ইস্যু নিয়ে হেলাফেলা করার কারণে এই সরকারের প্রতিটি লোকের উপরে নিষেধাজ্ঞা আসবে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। আজকে বলছি যে এই যে
জঙ্গি হামলার হুমকি দেওয়া হলো দূতাবাসগুলোয়, এটাকে নিয়ে যদি আপনারা আহ, ফাত্রামো করেন, ফাজলামো করেন, ইয়ারকি করেন, এর খেসারত আমাদের সবাইকে দিতে হবে। হচ্ছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে দেশ পড়ে গেছে অলরেডি, নাকি পড়তে যাচ্ছে, নাকি নিষেধাজ্ঞা আসবে, বিষয়টা কি বলতে আন্তর্জাতিক হবে? নিষেধাজ্ঞা আন্তর্জাতিক নিষেধাজ্ঞাটা তো বজ্রপাত না, যে হঠাৎ করে পতিত হয়, বা হুম, ধূমকেতুও হুম। না। আন্তর্জাতিক নিষেধাজ্ঞাটা একটা প্রক্রিয়া। তো সেই প্রক্রিয়া বা পাইপলাইন, সেই পাইপলাইনে বাংলাদেশ ঢুকে গেছে। এখন এই পাইপলাইন থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি, আসলে বের হয়ে আসা যায় না আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পাইপলাইন থেকে, হয়তো একটু দেরি করে দেওয়া যায়, বিলম্বিত করা যায়, আখেরে আমাদের উপরে নিষেধাজ্ঞা আসতেছে। এখন জাতিসংঘের পক্ষ থেকে বা বিভিন্ন ধরনের মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে তো এই ধরনের ইনফরমেশন মাঝে মাঝে আমরা দেখি যে অমুক রাষ্ট্রে জঙ্গিবাদ বিস্তার করছে, অমুক জায়গায় জঙ্গিবাদ উত্থান করছে। কিন্তু এই ধরনের অভিযোগ এলেই কি তাই সেই রাষ্ট্রগুলো বা সংশ্লিষ্ট দেশগুলো নিষেধাজ্ঞার মুখে পড়ে? না, আপনি তো জাতিসংঘের একটি রিপোর্টের ভিত্তিতে তো দেশের সাবেক প্রধানমন্ত্রী সহ অনেকের বিচার করছেন, তাই না? জাতিসংঘের রিপোর্টই তো। আপনি তো সেটা বলছেন, এটা একদম বাইবেলের বাণী। তো ওইটা যদি বাইবেলের বাণী হয়, তাহলে এটাও বাইবেলের বাণী। আপনি তো একটা মানবেন অন্যটা মানবেন না, এটা তো হয় না। জাতিসংঘের রিপোর্ট মাত্র, আর কিছুই না। জাতিসংঘ বলে দিচ্ছে যে এখানে 800 না কয়শো লোক মারা গেছে, সেটার ভিত্তিতে আপনি দেশের সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছেন। অথচ যে জাতিসংঘের ভলকার টুর্ক বা আন্তনিও গুতেরেস, এরা তো ইউনূসের বন্ধু। ভলকার তুর্কের বিরুদ্ধে তো অসংখ্য অভিযোগ আছে, অসদাচরণের অভিযোগ। তো এইগুলোও তো হওয়ার পরেও তো আপনি সেই রিপোর্ট নিয়ে নাচতেছেন। আপনি সেই রিপোর্ট নিয়ে দেশের সব থেকে প্রাচীনতম রাজনৈতিক দলকে এবং আপনার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করছেন। তাহলে ওইটা সত্যি হলে এটাও সত্যি, আর যদি এটা মিথ্যা হয় ওইটাও মিথ্যে। এইটা যদি অনুমান নির্ভর হয় আল কায়দা, তাহলে ওইটাও অনুমান নির্ভর। তাহলে পুরো বিচারটাই অনুমান নির্ভর। আপনাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে কোনটা সত্যি। যে স্বরাষ্ট্রমন্ত্রী যে বলেছেন যে এই রিপোর্টটি অনুমান নির্ভর, আমরা ওনার কথাটা মেনে নিব। যদি ওই রিপোর্টটিও অনুমান নির্ভর হয়, যেখানে বলা হয়েছে 800 লোক মারা গেছে, এটা অনুমান নির্ভরিত। জাতিসংঘকে এটা বাংলাদেশে তদন্ত করছে নাকি? ওইখানে ইউরোপের লোকেরা ওনাদেরকে বসিয়ে চা কফি এবং অন্য জিনিস খাইয়ে যে কাগজ ধরিয়ে দিচ্ছে, ওইটাই জাতিসংঘের রিপোর্ট। এইগুলো তো বললে হবে তাহলে না। তাহলে এখন বলছে কারা? সরকার একটা আপনি হর্নস বলছেন অফ ডায়াল সরকার একটা হর্নস অফ ডায়ালেমাতে পড়ে গেছে, উভয় সংকট। আপনাকে বলতে হবে জাতিসংঘের সবকিছু দৈব বাণী, যা বলে হুম। সবই দৈব বাণী। তাহলে তো আল কায়দা আসছে, এটাও দৈব বাণী। এবং শেখ হাসিনাকে যেই রিপোর্টের ভিত্তিতে বিচার করছেন, সেটাও দৈব বাণী। সমস্যা নাই। আর যদি বলেন এটা অনুমান নির্ভর, তাহলে ওইটাও অনুমান নির্ভর। এবং এই সালাউদ্দিন সাহেবের এই বক্তব্য আপনি লিখে রাখেন, যখন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারটা আদালতে যাবে, তখন এই রেফারেন্সটাই আসবে যে জাতিসংঘ অনুমান নির্ভর কথা বলে। দেখবেন আপনি এটা আসবে, এই আদালতে বলা হবে, ম্যাজিস্ট্রেট কোর্টে, যেটা অনুমান নির্ভর। আপনারা ফেঁসে যাচ্ছেন, কারণ কি? একটি মিথ্যা যখন আপনারা তৈরি করছেন, সেই মিথ্যা দিয়ে আপনারা এত বড় ঘটনা ঘটাচ্ছেন, তো সেই মিথ্যার বাদে আপনারাই এখন পড়ে গেছেন। এখন যদি আপনারা এই জাতিসংঘকে ডিসক্রেডিট না করতে পারেন, ডিসক্রেডিট মানে তাদের কথাকে উড়িয়ে না দিতে পারেন, যে না ওইটাও বাদ, ওইটাও বাদ, ওই রিপোর্টটাও বাদ, নতুন করে তদন্ত হবে, তাহলে বাংলাদেশ বেঁচে গেল। আর যদি ওইটাকে চালু রাখেন, এটাও চালু থাকবে, এবং বাংলাদেশের দিকে নিষেধাজ্ঞা ধেয়ে আসছে। না, যদি তাই হয়, আহ, মানে সন্ত্রাস বা জঙ্গি গোষ্ঠীর তো নানান ধরনের উদ্দেশ্য থাকে, এক এক দেশে এক এক ভাবে তারা বিস্তার লাভ করে। বাংলাদেশে আহ কথিত ধর্মীয় জঙ্গিবাদী গোষ্ঠী তাদের একটা লক্ষ্য থাকতে পারে, কিন্তু তাদের সঙ্গে রাজনৈতিকভাবে বিশেষ গোষ্ঠীর সম্পর্কটা কি, কারা খেলছে? জঙ্গি গোষ্ঠীদের মোটা দাগে সব জঙ্গি গোষ্ঠীর লক্ষ্য হলো খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা। হুম। আর সেখানে রাজনৈতিক দল যদি বলেন আপনি জামাত ইসলামী, এরা কিন্তু মুসলিম ব্রাদারহুড থেকে জন্ম নেয়া, এবং মুসলিম ব্রাদারহুড কিন্তু ওই একই খেলাফত রাষ্ট্র। মানে অনেকটা ওই যে হিজবুত তাহরিরদের যেটা, একই রকম। তো জামাতে ইসলামী তো অরিজিনালি গণতন্ত্রে বিশ্বাস করে না। ওরা তো আল্লাহর আইন নামে বলতে যেটা বোঝায় সেটা খেলাফত রাষ্ট্র। তো জামাত খেলাফত রাষ্ট্র চায়,
হিজবুত তাহরীর খেলাফত রাষ্ট্র চায়, জঙ্গিরাও খেলাফত রাষ্ট্র চায়। এখন আপনি বুঝে নিন যে জঙ্গিদের সহযোগী শক্তি এখানে কারা। বিএনপি তার খেলাফত রাষ্ট্র চায় না, আওয়ামী লীগ তো চাওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে যারা বাংলাদেশকে খেলাফত রাষ্ট্র বানাবে, যেই খেলাফত রাষ্ট্রে এমনকি তারেক রহমান সাহেবের আর রাজনীতি করার কোনো অধিকার থাকবে না। মানে একদম সহজ করে বলি, যে আগে 2024 যে প্রক্রিয়া শুরু হয়েছে, জি। সেটাকে এখন সার্জিক্যাল ফর্মে নিয়ে যাওয়া হয়েছে। এই জঙ্গি গোষ্ঠীর তৎপরতার মাধ্যমে যদি খেলাফত প্রতিষ্ঠা করে, শুধু -2 না, মাইনাস ডেমোক্রেসি, বাংলাদেশের গণতন্ত্র থাকবে না, বাংলাদেশে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। এবং যেটা রেজেপ তাইয়েপ এরদোয়ান, তুরস্কের প্রেসিডেন্ট, উনি চান, আমরা সেই পথে হাঁটছি। আমরা শেষ করবো, শেষ করার আগে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সরকার কি তাহলে আসলে হাত পা গুটিয়ে বসে আছে আপনার মনে হয়? মাঝে মাঝে তো ধরা হচ্ছে জঙ্গি নেই, তারপরও বলা হচ্ছে যে অমুকে জেএমবির সাথে সম্পৃক্ত ছিল, অমুক ওই সংগঠনের সঙ্গে জড়িত ছিল। তো আহ সরকার কাজ কি করছে না আপনার মনে হয়? সরকার বলতে যদি একটা দেহ বুঝি, এই দেহটার মাথা কোথায় আমরা তো খুঁজে পাই না ভাই। আসলে যে দেশকে চালাচ্ছে আমরা কি জানি? যে পররাষ্ট্র নীতি যদি আপনি বলেন, তো দেখা যায় পররাষ্ট্র নীতির সিদ্ধান্ত একজন ব্যক্তি নিচ্ছে, একজন ব্যক্তি মাত্র। সেখানে তো প্রধানমন্ত্রীর কোনো কিছু আছে বলে মনে হয় না। সরকার বলে কোনো কিছু নাই। এখানে একটা খিচুড়ি অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন খিচুড়ি, মানে এখানে চাল ডাল অনেক কিছু আছে। তো এরা কখন কি করছে বুঝতে পারছে না। কিছুদিন আগে দেখলে বোমা উদ্ধার হলো, এখন আবার বোমা উদ্ধার বন্ধ হয়ে গেছে। আপনার কি মনে হয় যে ওই জঙ্গিরা তাহলে সব প্রেসার কুকার বুড়িগঙ্গাতে ফেলে দিয়েছে? এটা ফেলে নাই তো। তো এখন ওনারা কনফিউজ কি করতে হবে, কারণ ওনারা জানেনই না যে ওনারা সরি, ওনারা জানেনই না যে ওনারা একটি জ্বলন্ত চিতার উপর দাঁড়িয়ে আছেন। এইটা ওনারা উপলব্ধি করতে পারছেন না। যখন পারবেন তখন অনেক দেরি হয়ে যাবে। এটাই হলো আসল কথা। হম। আমরা নিশ্চয়ই প্রত্যাশা করবো যে সরকার মুখে যাই বলুক না কেন, ভেতরে ভেতর তারা দেশের স্বার্থে এবং তাদের নিজেদের স্বার্থে অবশ্যই তারা কাজ করবে, এবং আপনারা যেগুলো বলছেন সেগুলো তারা অবশ্যই বিবেচনায় নিবে। আর আপনি ভালো